আমি একটু জুমের লিমিটটা একটু বাড়াই ফেলি, ঠিক আছে? সবাই একটু গিভ মি জাস্ট 30 সেকেন্ডস। ব্র্যাক ব্যাংক $221 138। $607 $38। আমি একটু জুমের লিমিটটা বাড়াই ভাই, গিভ মি জাস্ট এ ফিউ সেকেন্ডস, হ্যাঁ? আমরা একটু জুমের লিমিটটা বাড়াচ্ছি একটু ভাইয়া, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সবাই ক্লাসে জয়েন করো। 100 জনের বেশি আমাদের জুমের লিমিটটা একটু আমরা নিচ্ছি, জাস্ট গিভ মি এ ফিউ সেকেন্ডস। গাইস, আমি একটু জুমের ইয়াটা কিনতেছি ভাইয়া, গিভ মি জাস্ট 1 মিনিট। জুমের 100 জনের বেশি যাতে জয়েন করতে পারো, এটার পেমেন্টটা একটু রিনিউ করা লাগতেছে ভাইয়া। হয়ে গেছে, জাস্ট আর 30 সেকেন্ড লাগবে। ওকে গাইস, আমাদের হয়ে গেছে, সো আমরা সবাই শুরু করি। খাতাপত্রটা বের করে ফেলো এন্ড লেটস গেট স্টার্টেড। 140 পে নাও।
কি রে ভাই? $16,909। 16,000। 16,909 টাকা। বিকাশ টু ব্যাংক। গাইস, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়া পুরা শুনতে পারতেছো? জি ভাই, জি ক্লিয়ার। ভাইয়া। আচ্ছা, জুমের আমি এটা ঠিক করে ট্রাই করলাম, বাট এটা হচ্ছে না।
সাডেনলি, মানে পেমেন্ট দিলাম $138, প্রায় 16,000 টাকা, এরপরে হচ্ছে না। সো আমরা আজকে একটু 100 জনই করি, আর নেক্সট দিন থেকে আচ্ছা তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই। কালকে রাত 8:30টায়, সবাই এটা একটু খেয়াল করো কিন্তু, কালকে রাত 8:30টায় একটা স্পেশাল ক্লাস আছে। 100 মিনিটে 100 মার্কসের প্রস্তুতি, ঠিক আছে? 100 মিনিটে 100 মার্কসের প্রস্তুতি। সো তোমরা 26 ব্যাচ ক্লাসটাতে চেষ্টা করো জয়েন করার, ঠিক আছে? তোমাদের জন্য অনেক ভালো হবে। কারণ পুরো সিলেবাস 100 মার্কসের একটা ক্লাস, আমি চাই না যে ক্লাসটা তোমরা কেউ মিস করো, ঠিক আছে? 100 মিনিটে 100 মার্কসের প্রস্তুতি ইন টোটাল। তো এই ক্লাসটা কেন? এটা একটা ম্যারাথন ক্লাস, এবং কাদের জন্য? এটা হচ্ছে এইচএসসি 25-এর ফাইনাল ক্লাস। তো এই ক্লাসগুলোর আবার অনেক সুবিধা আছে। মানে তোমরা অনেক ইনসাইটস পাবা। তোমরা তো মাত্র ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে হয়তো এখনো যাও নাই। তো কালকে ক্লাসটা কখন বলছি আমি? রাত 8:30-এ লাইভ। কখন? রাত 8:30, ঠিক আছে? কালকে ক্লাসটা কেউ মিস দিও না, তোমরা, তোমাদের জন্য ভালো হবে আর কি। ওকে, এখন আসো তাহলে আমরা শুরু করি। দেখো, ব্রজেন দাস অন কনকুয়ারিং ইংলিশ চ্যানেল। তোমরা এটা বের করো, যেটা হচ্ছে তোমাদের বইয়ে ইউনিট 7 এর লেসন 1। আমরা আজকে দুইটা বড় বড় প্যাসেজ পড়বো, তো আমরা শুরু করি। আর ক্লাসটা একটু শেষ করতে টেকনিক্যাল কারণে দেরি হলো, তো আমরা একটু আবার দেরিতেই শেষ করব। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? এবং বই বের করেছে সবাই? ইউনিট 7 লেসন 1 তোমাদের বইয়ে বের করেছে সবাই? ভাইয়াপুরা করেছো? ক্লাসটা ফেসবুকে দিলে ভালো হতো। জি ভাইয়া, ফেসবুকে দিলে 10টায় ভালো ক্লাস হতো। আছে, 10টায় শেষ করেন। 10টায় তোমাদের ক্লাস আছে? দেখো, দুইটা প্যাসেজ আমাদের মিনিমাম শেষ করতে হবে, হ্যাঁ ঠিক আছে? দুইটা প্যাসেজ আমরা মিনিমাম শেষ করব। আচ্ছা, তো আমরা এখন স্টার্ট করি। খেয়াল করো, ব্রজেন দাস অন কনকুয়ারিং ইংলিশ চ্যানেল, এই প্যাসেজ কি তোমাদের পড়িয়েছি? পড়ানো হয়েছে কখনো? না, এটা পড়ানো হয়নি। ওকে, এখন ইংলিশ চ্যানেল কি এইটা একটু আগে জানতে হবে। এই প্যাসেজটা শিখতে হলে সবার আগে কি জানতে হবে? ইংলিশ চ্যানেল। তো ফ্রান্স আর ইংল্যান্ড, দুইটা দেশের নাম সবাই শুনেছো, তাই না? ফ্রান্স আর ইংল্যান্ড, এই দুইটার নাম শুনে নাই এমন কোনো ব্যক্তি এখানে নাই। এখন এই ফ্রান্স থেকে ইংল্যান্ড মাঝখানে আটলান্টিক পাড়ি দিয়ে, হ্যাঁ, ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়া যায়। দেখো, এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা সবাই যদি একটু খেয়াল করো, একটা ইমেজ এখানে আছে। সবাই যদি তাকাও যে সবচেয়ে সরু অংশ কোনটা, আমি আগে দুইটা দেশ তোমাদেরকে একটু চিহ্নিত করে দেখাই, ঠিক আছে? এই যে যে দেশটা দেখো, এই যে যে দেশটা, এটা হচ্ছে ফ্রান্স। এটা কি? এটা হচ্ছে ফ্রান্স, ঠিক আছে? এটা ফ্রান্স। দেখো, এই যে এইখান থেকে এই পুরাটাই হচ্ছে ফ্রান্স। এই পুরাটা ফ্রান্স। তো এই ফ্রান্স থেকে এইটা হচ্ছে ইংল্যান্ড। তো এই ফ্রান্স থেকে এই ইংল্যান্ডে যাওয়া যায়। ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়া যায় কিভাবে যাবা? মাঝখানে আটলান্টিক। তো এইটুকু সাঁতার কেটে। কিভাবে? সুইমিং করে বা সাঁতার কেটে। এই যে তুমি যে ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতার কেটে যাবা, এইটাকে বলা হয় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া। কি বলা হয়? ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া। দেখো, এটা কি চিত্র কি দেখা যাচ্ছে? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে ইংলিশ চ্যানেল জিনিসটা কি? দেখা যাচ্ছে। ঠিক আছে? স্টেডিয়াম। এভারেস্ট জয় করা যেরকম কঠিন, এটা জয় করাও সেরকম কঠিন। তো এইটা হচ্ছে কি, এই সাইডের যে অংশটা, এটা হচ্ছে ফ্রান্স। এই সাইডের যে অংশটা, এটা কি? এই সাইডেরটা হচ্ছে ফ্রান্স। আর এই সাইডের যে দেখো, এটা হচ্ছে ফ্রান্স, আর এটা হচ্ছে ইংল্যান্ড, হ্যাঁ, এফ আর ই। মাঝখানে এই যে যেটা, এটা হচ্ছে আটলান্টিক, ঠিক আছে? এটা হচ্ছে আটলান্টিক। তো এইটুকু তোমাকে সাঁতার কেটে, কি করে? কোনো ব্রিজ বা কোনো কিছু, ফেরি, কোনো কিছু না, তুমি যদি সাঁতার কেটে এখান থেকে এইটুকু যেতে পারো, তাকে বলা হয় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া। কি বলা হয়? বলা হয় ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া, ঠিক আছে? ইংলিশ চ্যানেল জয় করা। ক্লিয়ার? সো এইটা যদি বুঝে থাকো, তাহলে ইংলিশ চ্যানেল কি, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা সামনের দিকে আগাই। এখন এই ইংলিশ চ্যানেলের দূরত্ব কত? বাবা, এটা আসলে কত কিলোমিটার?
তো এটার দূরত্ব বা ইংলিশ চ্যানেলটা যেটা, এটার দূরত্ব মোটামুটি পাড়ি দেওয়ার মতো, মানে মানুষকে পাড়ি দিতে হয় 34 কিলোমিটার। এখান থেকে এই পর্যন্ত কত ডিস্টেন্স? টোটাল 34 কিলোমিটার। ঠিক আছে, 34 কিলোমিটার। আমি কি ইংলিশ চ্যানেল কনসেপ্টটা কি আমি কি তোমাদের বোঝাইতে পারছি? 34 কিলোমিটার ডিস্টেন্স তোমাকে কিভাবে যেতে হবে? জি সাঁতার বুঝতে কেটে, পারছি সাঁতার ভাই। কাটে। আটলান্টিক পাড়ি দিয়ে। জি ঠিক আছে, ভাইয়া, বাট রেকর্ডিং কি জি অন বুঝতে করছেন পারছি। তাই রেকর্ডিং অন করেছে। এটা কি? এটা হচ্ছে আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগরের নাম তো শুনেছো নিশ্চয়ই। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এখন এভারেস্ট জয় করলে যেরকম মানুষ বিখ্যাত হয়ে যায়, ঠিক তেমনি ইংলিশ চ্যানেলও যারা জয় করতে পারে, এটা মানুষের স্বপ্ন থাকে। অনেকের সারা জীবনের স্বপ্ন যে সে ইংলিশ চ্যানেল জয় করতে চায়। সো এই ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দেখেছিল আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলারই একজন ছেলে, যার নাম ছিল ব্রজেন দাস। যার নাম ছিল কে? ব্রজেন দাস। তো তার এই স্টোরিটা, ব্রজেন দাসের গল্পটা আমাদের টেক্সট বইয়ে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এটা খুবই ইন্সপায়ারিং এবং তোমরা অনেক কিছু জানতে পারো এখান থেকে। এবং এই প্যাসেজটা, এরপরের প্যাসেজটা, এই যে যে তিনটা প্যাসেজ আছে, এই তিনটা প্যাসেজ থেকে প্রত্যেক বছরই একটা প্যাসেজ তোমরা পরীক্ষাতে পাবা। কারণ তোমরা একটু খেয়াল করো, ইউথফুল অ্যাচিভার্স, হ্যাঁ, তরুণ বিজয়ীরা, তরুণ তুর্কিরা। তো তরুণ তুর্কি বুঝো, তরুণ বিজয়ী, যারা তরুণ বয়সে বিশ্ব জয় করছে। তো এখানে তিনটা প্যাসেজ আছে। একটা হচ্ছে ব্রজেন দাস ইংলিশ চ্যানেল জয় করছে, এটা নিয়ে। এরপর একটা আছে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেছে। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মেয়েকে, প্রথম বাংলাদেশি নারী কে? আমাদের নিশাত মজুমদার। তো প্রথম প্যাসেজটা ব্রজেন দাসকে নিয়ে, সেকেন্ডটা নিশাত মজুমদারকে নিয়ে, আর থার্ডটা হচ্ছে ময়মনসিংহের কালসিন্দুর গ্রামের ফিফা চ্যাম্পিয়ন, ফিফা বলছি, সাফ চ্যাম্পিয়ন জয় করার গল্পটা নিয়ে, দ্য আনবিটেন গার্লস। তো এই তিনটা থেকে প্রত্যেক বছর বোর্ডে একটা থাকবে। এই ঢাকা বোর্ড 24-এ আনবিটেন গার্লস দিছে, আর 30 তারিখে হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপার আবার পরীক্ষা, দেখি কোনটা দেয়। আমি কি বুঝাইতে পারছি? এই এই ইউনিটটার গুরুত্ব বুঝাইতে পারছি তোমাদেরকে ভাইয়া পুরা? জি ভাইয়া, কুমিল্লা বোর্ড বুঝতে বলেন পেরেছি। ভাইয়া। চান্সেস আর হাই যে এই তিনটা থেকে সবচেয়ে বেশি আসে আনবিটেন গার্লস আর নিশাত। ঠিক আছে, বাট ব্রজেন দাসও দিয়ে দিতে পারে। প্রত্যেকবার তো আর নিশাত দিবে না, প্রত্যেকবার তো আর আনবিটেন গার্লস দিবে না, ব্রজেন দাসকে নিয়েও দিয়ে দিবে। তো চলো আমরা শুরু করি। এই ইংলিশ চ্যানেল দেখো, ব্রজেন দাস ওয়ান কনকুয়ারিং, ব্রজেন দাস লিখেছে অন কি নিয়ে লিখেছে? কনকুয়ারিং, জয় করা, দা ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল জয় করা নিয়ে লিখেছে। লিখেছে কি নিয়ে? ইংলিশ চ্যানেল জয় করা নিয়ে। কনকুয়ার মানে জয় করা। আলেকজান্ডার দা কনকুয়ারার, আলেকজান্ডারকে বলা হয় আলেকজান্ডার দা কনকুয়ার, আলেকজান্ডার বিজয়ী, বিজয়ী যে সবকিছু বিজয় ছিনিয়ে আনতো, জয় করে নিত। তো কনকুয়ার মানে জয় করা। কনকুয়ার মানে কি? জয় করা, জয় করা। তো ব্রজেন দাস ওয়াজ বর্ন অন 9 ডিসেম্বর 1927 ইন মুন্সিগঞ্জ। 1927 সালের 9 ডিসেম্বর মুন্সিগঞ্জ। এখন বাংলাদেশের জন্ম কত সালে? বাংলাদেশের জন্ম কত সালে বলতো? ভাইয়া আমাদের বইয়ে তাহলে তো কোন ক্রসিং যাই। হ্যাঁ, বাংলাদেশের জন্ম 1971-এ। তো 1927 সালে ব্রজেন দাসের জন্ম। তো তখন আসলে ভারতও হয় নাই, পাকিস্তানও হয় নাই ভাগ, বাংলাদেশ হয় নাই ভাগ, তখন পুরাটাই কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ। ঠিক আছে, 27 সালে ভারতীয় উপমহাদেশে তার জন্ম, কিন্তু তখন পাকিস্তানও জন্মায় নাই, বাংলাদেশও জন্মায় নাই। হি ওয়াজ এ লেজেন্ডারি সুইমার, সে ছিল একজন লেজেন্ডারি, কিংবদন্তি সাঁতারু। লেজেন্ডারি মানে এক্সট্রাঅর্ডিনারি সিনোনিম। তো লেজেন্ডারি কিংবদন্তি একজন সাঁতারু ছিলেন সে। হু বিকেম দ্য ফার্স্ট পারসন ফ্রম এশিয়া, যে ছিল এশিয়ার প্রথম ব্যক্তি, টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল, যে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিল। আমাদের এই এশিয়ার, পুরো ভারত না, শুধু ভারত উপমহাদেশটা, পুরো এশিয়ার প্রথম ব্যক্তি সে, টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল, যে ইংলিশ চ্যানেল যা করেছে 1958-এ, 1958 সালে। তখনও কিন্তু বাংলাদেশের জন্ম হয়নি, তখন পাকিস্তান হয়েছে। 1947 সালে ভারতীয় উপমহাদেশে ভাগাভাগি হয় ধর্মের ভিত্তিতে। ঠিক আছে, দ্বিজাতি তত্ত্বের, হিন্দু মুসলিম এই ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে দুইটা আলাদা দেশ হয়। তো পাকিস্তানের অংশে থাকে মুসলমানরা, ভারতীয় অংশে থাকে হিন্দুরা। তো পাকিস্তানের আবার দুইটা অংশ ছিল, একটা হচ্ছে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর একটা তারা ছিল পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, পরে আমরা আবার পশ্চিম পাকিস্তানের হাত থেকে 1971 সালে স্বাধীন হই। ঠিক আছে, তারপর আমাদের নাম হয় বাংলাদেশ। তো হি ক্রস দ্য চ্যানেল, তো সেই 58 সালে, আমাদের স্বাধীনতার আগে 58 সালে সে ইংলিশ চ্যানেল জয় করে।
হি ক্রস দ্য চ্যানেল 6 টাইম, সে ইংলিশ চ্যানেল জয় করেছে 6 বার। কয়বার? 6 বার। এন্ড সেট এ ওয়ার্ল্ড রেকর্ড, এবং সে একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ইন চ্যানেল সুইমিং, চ্যানেল সাঁতারে 1961 সালে। কত সালে? 1961 সালে। আচ্ছা, এখন সে 6 বার সাঁতরাইছে, কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড, এই জিনিসটা একটু বুঝতে হবে কিভাবে। ধরো তুমিও চাইলে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হইতে পারবা, কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড কখন হবে? ধরো এই পর্যন্ত 130 জন ব্যক্তি ইংলিশ চ্যানেল জয় করেছে, ধরো ফর এক্সাম্পল 130 জন। তো প্রথম জন যে সাঁতার কেটেছিল, সাঁতার কেটে ইংলিশ চ্যানেল জয় করেছিল, তার লেগেছিল 14 ঘন্টা 50 মিনিট। পরের জন যে, সে যদি ওয়ার্ল্ড রেকর্ড করতে চায়, তাহলে তার 14 ঘন্টা 50 মিনিটে সাঁতার কাটলে হবে না, তার কাটতে হবে 14 ঘন্টা 40 মিনিট বা তার কম সময়। আচ্ছা, এইভাবে ধরো 130 জন পর্যন্ত, 130তম যে, 129তম জন যে, সে মনে করো সাঁতার কাটছে 13 ঘন্টা 20 মিনিটে, ইংলিশ চ্যানেল পাড়ি দিছে সাঁতার কেটে 13 ঘন্টা 20 মিনিট। তাহলে আমি যদি তার পরের জন ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই, তাহলে আমার কি 13 ঘন্টা 30 মিনিটের বেশি সময় নিয়ে করতে হবে, নাকি তারও কমে আমাকে সাঁতার কেটে পাড়ি দিতে হবে? বলতো কিভাবে? তারও কম সময়ে। তারও কমে করতে হবে। এখন আরো কমে। ধরো আমি 130তম ব্যক্তি, আমি পাভেল, আমি হচ্ছে 130তম ইংলিশ চ্যানেল সাঁতারু। এখন আমি করেছি 13 ঘন্টা 15 মিনিটে, 13 ঘন্টা 15 মিনিটে। তো তুমি যদি সাঁতার কাটতে চাও ইংলিশ চ্যানেল, আমার ওয়ার্ল্ড রেকর্ড 13 ঘন্টা 15 মিনিট, তুমি যদি আমার রেকর্ড ভাঙতে চাও, তাহলে তোমার 13 ঘন্টা 10 মিনিট বা 13 ঘন্টা 5 মিনিটে শেষ করতে হবে। যদি আমার 13 ঘন্টা 15 মিনিট হয়, তাহলে তোমার 13 ঘন্টা 10 মিনিটে শেষ করতে হবে। এখন তুমি যদি সাঁতার কেটে পার হইছো, কিন্তু 13 ঘন্টা 10 মিনিটে না, তোমার 14 ঘন্টা লেগে গেছে, বা আমার 13 ঘন্টা 15 মিনিট লাগছিল, তোমার 13 ঘন্টা 30 মিনিট লাগছে, বা 14 ঘন্টা লাগছে, তাহলে কিন্তু এটা ওয়ার্ল্ড রেকর্ড না। তুমি চ্যানেল সাঁতার কেটে পার হইতে পারছো, কিন্তু এটা কি ওয়ার্ল্ড রেকর্ড হইছে? না। বোঝা গেছে জিনিসটা? তো না ভাইয়া, তোমার হয় না। আগের যে ব্যক্তি, আমি যদি 13 ঘন্টা 15 মিনিটে সাঁতার কাটি, তুমি যদি আমার ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে চাও, তাহলে তোমার 13 ঘন্টা 10 মিনিটে করতে হবে। তো ব্রোজেন দাস 6 বার ইংলিশ চ্যানেল সাঁতারছে, 6বার সাঁতরিয়েছে, কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড সে একবারও করতে পারে নাই। ওয়ার্ল্ড রেকর্ড করতে পারছে কয়বার? লাস্টের বার, ষষ্ঠতম বার গিয়ে সে বিশ্ব রেকর্ডটা ভাঙতে পারে। 5 বার এর আগে সে সফল হয়েছে, কিন্তু সফল হয়েও ব্যর্থ। সফল হয়েও ব্যর্থ বলতে কিভাবে বলো? সময় কি তার বেশি লেগে গেছিল। বোঝা গেছে আমার কথা ভাই? আপনারা সময় বেশি নিচ্ছে। সময় বেশি জি লেগেছিল। ভাইয়া। এর আগে সে 5 বার সাঁতার কাটে, কিন্তু সফল হয়েও ব্যর্থ। ষষ্ঠবার সে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে 1961 সালে। তো তখন সে যখন 1961-তে সফল হয়, তারপরে 61-10 বছর 1971 সালে গিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। তো স্বাধীন হওয়ার পরে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার অনার্ড হিম, তাকে সম্মাননা জানিয়েছিল উইথ দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ইন 1976, জাতীয় স্পোর্টস অ্যাওয়ার্ড দিয়ে 1976 সালে। এবং কি স্বাধীনতা পদক দিছিল পোস্থুমাসলি, মরণোত্তর, ইন 1999। এবং সে স্বাধীনতা পুরস্কারও পেয়েছিল, স্বাধীনতা পদক যেটা, সেটা সে মরার পরে দিয়েছিল। ঠিক আছে, স্বাধীনতা পদকটা সে পাইছিল সে পোস্থুমাসলি, মানে মারা যাওয়ার পরে। উনি মারা যায় 98 সালে, আর তার এই স্বাধীনতার পরে এই পুরস্কার দেয় 1999 সালে। এই হচ্ছে আর কি স্টোরিটা। দেখো এখন আমরা উনি আরো অনেক পুরস্কার পাইছে, সেই জিনিসগুলো দেখাবে। একটা সেকেন্ড। তো হি অলসো রিসিভড, এছাড়াও সে রিসিভ করেছিল। কি রিসিভ করেছিল দেখো। কন্টিনিউ।
গাইস 1 সেকেন্ড, জুমে আজকে আমার এবি জামান জ্বালাচ্ছে। Thousand. দেখো, তো হি অলসো রিসিভড দ্য প্রাইড অফ পারফরমেন্স ইন 1959 ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট। এছাড়াও সে কি প্রাইড অফ পারফরমেন্স রিসিভ করে পাকিস্তান সরকার থেকে। অ্যান্ড দ্য কিং অফ চ্যানেল ট্রফি ফ্রম ইউকে, এবং সে ইউকে থেকে, ইউকে সেই সময়ে তুমি যদি যে কেউ ধরো তুমি কালকে গেলা, গিয়ে 2 মাস ট্রেনিং নিলা, ট্রেনিং নেওয়ার পরে তুমি যখন ইংলিশ চ্যানেল জয় করবা, তো ইউকের যে সরকার তারাও তোমাকে 2-1টা পুরস্কার দেয়। ঠিক আছে, তো ইউকে থেকেও সে প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড পায় 1959 সালে। এন্ড দ্য কিং অফ চ্যানেল ট্রফি ফ্রম ইউকে, এটাও সে পায়। এরপর দেখো, মিস্টার দাস ব্রিদেড হিজ লাস্ট অন 1 জুন 1998। তো উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করে 1998 সালে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে কখন? 1998 সালে। তো ফলোইং ইজ এন অ্যাব্রিজড ভার্সন। এই অ্যাব্রিজ শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এটা মানে সংক্ষিপ্ত, শর্ট এন্ড ভার্সন বা শর্ট ভার্সন। দেখো, ব্রিফ ভার্সন। তো অ্যাব্রিজড ভার্সন মানে কি? সংক্ষিপ্ত ভার্সন। তো সে যখন ওয়ার্ল্ড রেকর্ডটা করে, ওয়ার্ল্ড রেকর্ড করার পরে সে ইন্টারভিউ দিয়েছিল বিবিসিতে। তো তার ওই ইন্টারভিউয়েরই একটা সংক্ষিপ্ত ভার্সন, তারও একটা ইন্টারভিউয়ের সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে দেওয়া হয়েছে। তো ফলোইং ইজ অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ এ মেমোয়ার বাই ব্রজেন দাস। হ্যাঁ, ইন হুইচ, যেখানে হি গিভস এ ক্যাপটিভেটিং, যেখানে সে দিয়েছে একটা ক্যাপটিভেটিং, আকর্ষণীয়, মনোমুগ্ধকর অ্যাকাউন্ট, বিবরণ অফ হিজ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, তার এই রেকর্ড ব্রেকিং পারফরমেন্সের ইন দি ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেলে। এই 34 কিলোমিটার সাঁতারের যে একটা আকর্ষণীয় বর্ণনা সে দিয়েছে তার এই রেকর্ড ব্রেকিং পারফরমেন্সের, তার একটা অ্যাব্রিজ সংক্ষিপ্ত ভার্সন এখানে দেয়া হয়েছে স্মৃতিচারণ হিসেবে। ঠিক আছে, আচ্ছা এখন লেখাটার টাইটেলটা একটু সবাই খেয়াল করো। আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ হতে দেইনি। আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ হতে দেইনি। তো আই কুড হেয়ার, আমি শুনতে পারি। আই কুড হেয়ার, আমি শুনতে পারি। ভেরি ফেইন্ট ভয়েসেস, খুবই ফেইন্ট, ক্ষীণ শব্দ, ক্ষীণ কণ্ঠ, ফেইন্ট ক্ষীণ। অ্যাজ ইফ কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, মনে হচ্ছে যেন এটা আসতেছে পৃথিবীর অপর সাইড থেকে, মনে হচ্ছে যেন এটা আসছে পৃথিবীর অপর সাইড থেকে। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 ইন দ্য মর্নিং, সময় তখন ভোর 4টা, ভোর 4টা। অ্যান্ড দ্য ডেট, এবং ডেটটা হচ্ছে সেপ্টেম্বর 22, 1961, সেপ্টেম্বরের 22 তারিখ 1961 সালে। তাহলে 1961 সালে সেপ্টেম্বরের 22 তারিখ ভোর 4টা। তো আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি খুবই ক্লান্ত অনুভব করতেছিলাম। অ্যান্ড এক্সস্টেড, এবং পরিশ্রান্ত। এক্সস্টেড বুঝে আমার আর এক নিঃশেষ, এক বিন্দু শক্তিও আমার দেহে নাই, এটা বলে এক্সস্টেড, এত পরিশ্রান্ত, ক্লান্ত। তো এন্ড দেখো, তো আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি ক্লান্ত এবং এক্সস্টেড, পরিশ্রান্ত অনুভব করতেছিলাম। অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং, এবং মোকাবেলা করতেছিলাম। এনকাউন্টার মানে মোকাবেলা করা, কি মোকাবেলা করতেছিলাম? স্টিফ অপোজিশন, দৃঢ় বিরোধিতা। স্টিফ ভোকাবুলারিটা লিখে রাখো, এনকাউন্টার মানে মোকাবেলা করা, স্টিফ মানে দৃঢ়, অপোজিশন মানে মোকাবেলা করা, অপোজিশন মানে বিরোধিতা, এনকাউন্টার মানে মোকাবেলা করা। তো স্টিফ অপোজিশন, মোকাবেলা করতেছিলাম দৃঢ় বিরোধিতা। কার দৃঢ় বিরোধিতা জানো? সমুদ্রের পানির। তো ফ্রম দা স্ট্রং টাইড, শক্তিশালী ঢেউয়ের। তুমি যখন সাঁতার কেটে আসবা তোমার শত্রুকে, সমুদ্রে যখন তুমি ঝাঁপ দেওয়ার পরে, ঝাঁপ দিয়ে যখন তুমি ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতরে যাবা 34 কিলোমিটার পথ ইংলিশ চ্যানেল, তোমার শত্রুকে ঢেউ, সমুদ্র, কারণ ওই সমুদ্র জয় করেই তোমাকে যাইতে হবে। তা আমি স্টিফ অপোজিশন, দৃঢ়, হ্যাঁ স্টিফ অপোজিশন, আমি দৃঢ় একটা বিরোধিতার মুখোমুখি হয়ে সেটাকে মোকাবেলা করে যাচ্ছিলাম। সেই দৃঢ় বিরোধিতাটা কার থেকে? স্ট্রং টাইড, শক্তিশালী ঢেউ থেকে। আই লুকড টুয়ার্ডস, তা আমি তাকাচ্ছিলাম, মাই অ্যাকম্পেনিং মোটর বোট, আমাকে সঙ্গ দেয়া মোটর বোটের দিকে।
আচ্ছা, এখন তোমাকে অ্যাডিশনালি একটা জিনিস বলে দিই। তুমি যখন ইংলিশ চ্যানেল সাঁতারের জন্য সমুদ্রে ঝাঁপ দিবা, তখন তোমার সাথে একটা মোটর যান দেয়া হবে, একটা বোট দেয়া হবে, একটা ট্রলার অথবা একটা স্পিড বোট, যেখানে তুমি তোমার কোনো ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকলে তাকে রাখতে পারবা, তোমার কোনো ভক্তবৃন্দ থাকলে তোমার ভক্তরা সেটাতে থাকতে পারবে, এবং অবজারভার থাকে, একজন অফিসিয়াল, ইউকের, ইংল্যান্ডের একজন অফিসিয়াল অবজারভার থাকে, যে অবজার্ভ করে যে তুমি কোনো অনৈতিক পদ্ধতি অবলম্বন করতেছো কিনা, সত্যিকারের সাঁতারি কাটতেছো কিনা, কোনো ফাঁকি ঝুঁকি দিচ্ছ কিনা, বিরতি নেওয়ার কথা একবার তুমি 2-3 বার নিয়ে নিছো কিনা, এই জিনিসগুলো অফিসিয়ালি অবজার্ভ করে একজন। তো দেখো একটা চিত্র, এই চিত্রটা কি তোমাদের বই আছে? দেখো পিছনে হচ্ছে আহ আমাদের ব্রজেন দাস পানির মধ্যে, আর সামনে একটা মোটর বোট, এটা কি দেখতে পাচ্ছ তোমরা ভাইয়া জি পোলা? ভাইয়া, জি ভাইয়া। আবার জি অনেক, হ্যাঁ, তো এই মোটর বোটটা সাথে দেয়া হয়, ঠিক আছে। আর এই যে হচ্ছে ব্রজেন দাস। তো ধরো অনেকে পানিতে নেমে অসুস্থ হয়ে যায়, তো তাদেরকে বাঁচানোর প্রয়োজন, তো ওই মোটরযান তখন তাদেরকে তুলে নিয়ে আসে। তুমি ঠিক একজন অবজারভার থাকে সবকিছু পর্যবেক্ষণ করার জন্য, ঠিক আছে। তো তো আমাকে আই লুক টুয়ার্ডস, আমি তাকাচ্ছিলাম মাই অ্যাকম্পানিং মোটরবোট, অ্যাকম্পানিং মানে সঙ্গ দেয়া, আমাকে সঙ্গ দিচ্ছে যে মোটরযানটা। মোটরযানে কে ছিল? ক্যারিং, যেটা ক্যারি করতেছিল মাই ম্যানেজার, আমার ম্যানেজারকে। ম্যানেজারের নাম কি? কাজী মোহাম্মদ আলী। কাজী মোহাম্মদ আলীকে ক্যারি করতেছিল, কাজী মোহাম্মদ আলীকে তার ম্যানেজার ব্রোজেন দাসের, এবং ছিল স্কিপার, একজন স্কিপার ছিল, নাবিক ছিল, নাবিকের নাম কি? লেন হাচিনসন, লেন হাসিনসন। এন্ড দ্য অফিসিয়াল অবজারভার, এবং একজন অফিসিয়াল অবজারভার ছিল মিস্টার জে ইউ উড, তার নাম ছিল জে ইউ উড। তো অফিসিয়াল অবজারভার যে যে তাকে পর্যবেক্ষণ করে, সে কি আসলেই সাঁতার কাটিয়ে যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এগুলা। তো দে ওয়ার অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য কেন্ট শোর, তো তারা সবাই আমাকে দেখাচ্ছিল, মানে মোটরযান থেকে, যে ব্রোজেন দাস আর একটু আর একটু, ওই যে হচ্ছে কেন্ট শোর। এখন কেন্ট শোরটা কি? ফ্রান্সের যে ঘাট থেকে, যেখান থেকে পানিতে লাফ দিয়ে সাঁতার শুরু করে, সেটার নাম হচ্ছে ক্যালাইস, ক্যালাইস। আর ইংল্যান্ডের যে ঘাটে যে সাঁতরে উঠবে তার নাম হচ্ছে কেন্ট শোর, তার নাম হচ্ছে কেন্ট শোর, কেন্ট উপকূল। তাহলে ক্যালাইস থেকে কেন্ট, ফ্রান্সের ক্যালাইস থেকে সাঁতার মারে, ঝাঁপ শুরু করে, আর ইংল্যান্ডের কেন্টে গিয়ে সেটা শেষ হয়। তো অ্যাজ আই লুকড আপ, তো তারা আমারে, আমার ফ্যানরা, ভক্তরা সবাই দেখাচ্ছিল যে ব্রোজেন আর একটু আর একটু, ওই দেখা যায় কুলা, ওই দেখা যায় তীর, তুমি আর একটু চলো। তো অ্যাজ আই লুকড আপ, আমি যখন তাকাই, আই কুড সি ফ্ল্যাশেস, আমি ফ্লাশ দেখতে পারতেছিলাম। তো আমি যখন পানির মধ্যে থেকে তাকালাম, আমি ফ্লাশ দেখতে পারতেছিলাম। আচ্ছা, রাস্তা থেকে বা দূর থেকে বিলের মধ্যে যদি কোনো তুমি লাইট, বা দূরে কোথাও তাকা একটা লাইট থাকে, ওটা কি লাইট মনে হয় নাকি এটা ফ্লাশ মনে হয় মোবাইলের, বলো তো? দূর থেকে লাইটকে কি মনে হয়? একটা ফ্লাশের আলো, ঠিক আছে। তো তো ব্রোজেন দাসও যখন পানির মধ্যে থেকে, যখন তার ফ্যানরা বলতেছে ব্রোজেন আরেকটু আরেকটু, ওই দেখা যায় তীর, ওই দেখা যায় কুল, তখন ব্রোজেন তাকায়, সে ওই হালকা ফ্ল্যাশেস দেখতে পায়। তো তখন ব্রোজেন বুঝতে পারে যে আই রিয়েলাইজ, তখন আমি অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে আই ওয়াজ ভেরি ক্লোজ টু দা শোর, আমি তীরের খুব কাছাকাছি চলে এসেছি। তো ব্রোজেন তখন বুঝতে পারে যে আই ওয়াজ ভেরি ক্লোজ টু দা শোর, আমি তীরের খুব কাছাকাছি চলে এসেছি। তো আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, তখন আমি জিজ্ঞেস করলাম যে এখন কয়টা বাজে, এন্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, এবং আমাকে আর কত দূর যেতে হবে এখনো। তো দে টোল্ড মি, তখন নৌযান থেকে, মোটরবোট থেকে তারা আমাকে বললো যে ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ মাই এনার্জি, আমি যদি আমার এনার্জির, আমার দেহের শক্তির লাস্ট আউন্স, শেষ বিন্দুটা পর্যন্ত কাজে লাগাই ইনটু মাই সুইমিং, আমার সাঁতারে, তাহলে আই উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড, তাহলে আমি একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করতে পারবো। ফ্রম ফ্রান্স টু ইংল্যান্ড, ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতরে যাওয়ার। তো তারা আমাকে বললো মোটরযান থেকে যে ব্রোজেন, আউন্স হচ্ছে শক্তি মাপার একটা একক, তো তুমি যদি তোমার দেহের এনার্জি লাস্ট আউন্স, শেষ বিন্দু, শেষ ইউনিট, শেষ মানে শক্তির এককটা দিয়ে পর্যন্ত সাঁতার করো, কাটতে থাকো, তাহলে তুমি একটা নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করতে পারবা, ঠিক আছে। তখন এই যে কথাটা, যে আমি যদি আমার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করি, শক্তি বিন্দু দিয়ে, তাহলে আমি ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করতে পারবো। দিস ইলেকট্রিফাইড মি, এটা আমার দেহে বিদ্যুৎ তাড়িত করে, মানে এটা শুনে আমি পুরো এক্সাইটেড হয়ে যাই যে কি, তাহলে আমার এবার সুযোগ আছে। তো দিস ইলেকট্রিফাইড মি, তড়িৎ শক লাগে দেহে তখন।
তো দা গোল, যে গোলটা, ফর হুইচ, যেটার জন্য আই হ্যাড বিন ওয়েটিং, আই হ্যাভ বিন স্টারভিং, আমি স্টারভিং মানে চেষ্টা করে যাচ্ছিলাম। স্টার মানে আন্দোলন করা, সংগ্রাম করা, কষ্ট করা, পরিশ্রম করা কোনো কিছু পাওয়ার জন্য। তো বলতেছে দা গোল, যে লক্ষ্যটাকে আই হ্যাভ বিন স্ট্রাইভিং, আমি প্রচেষ্টার সাথে চালিয়ে যাচ্ছিলাম অর্জন করার জন্য, ফর দ্য পাস্ট 4 ইয়ার্স, গত 4 বছর ধরে, কুড বি মাইন, সেটা অবশেষে আমার হতে পারে, হতে যাচ্ছে। তো দা এইম, যে লক্ষ্যটা, হুইচ গোডেড মি, যেটা আমাকে বাধ্য করেছে, টু সুইম দা চ্যানেল 6 টাইমস, 6 বার এই চ্যানেলে নামতে, ইচ টাইম, প্রত্যেকবার, রিস্কিং মাই লাইফ, আমার জীবনের রিস্ক নিয়ে, অ্যান্ড রেপুটেশন, এবং আমার রেপুটেশন, রেপুটেশন মানে খ্যাতি বা সুনাম, প্রত্যেকবার আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, রেপুটেশন মান সম্মানের ঝুঁকি নিয়ে আমি যে 6 বার চেষ্টা করছি। তো এই এইমটা, লক্ষ্যটা, মানে এই তীরে পৌঁছানোটা, অল রেকর্ডটা, সো ক্লোজ, অবশেষে এটা ছিল আমার খুবই নিকটে, ইয়েট ইট কুড বি ফার, আবার এটা দূরেও চলে যেতে পারে। এখন ব্রোজেন যে জায়গায় আসছে, এইখান থেকে যদি ব্রোজেন হাল ছেড়ে দেয়, তাহলে কিন্তু আবার এই কাছে আসা লক্ষ্যটা ছুঁইতে যেও ছুঁইতে পারবে না, ছুঁতে গিয়েও ছুঁতে পারবে না। আর যদি ব্রোজেন এইটুকু হার্ড ওয়ার্ক করে যায়, এইটুকু যদি ব্রোজেন কন্টিনিউয়াসলি করে যায়, তাহলে কিন্তু সো ক্লোজ, সে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে। ঠিক আছে, তো এই কথাটাই বলছে যে লক্ষ্যটার জন্য আমি গত 4টা বছর ধরে 6 বার চেষ্টা করতেছি, সেটা এখন আমার সো ক্লোজ, সো ক্লোজ। ওকে, এরপরে দেখো, এখন ও ভেঙে ভেঙে ওর স্টোরিটাকে বলছে। ঠিক আছে, ভেঙে ভেঙে যে প্রত্যেকটা পার্টে আসলে কি হয়েছে, কিভাবে ও কাজটা করেছে। তো ট্রিচারি অফ ওয়েদার, আবহাওয়ার বিশ্বাসঘাতকতা। এখন এটা একটা বড় প্যাসেজ, তো একটু সময় লাগবে না, কিন্তু তারপর আমরা চেষ্টা করছি, হয়ে যাবে। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, এখন আটলান্টিকের পানি তোমার কি মনে হয়, গরম না কম ঠান্ডা নাকি হিম শীতল, বলো তো? আটলান্টিকের পানি একেবারে হিম শীতল। ঠিক আছে, হিমশীতল। এত ঠান্ডা, তুমি যদি আটলান্টিকে নামো, ধরো শীতকালে যদি তুমি একটা পাত্রে, বালতিতে বা বোতলে বা জগে পানি থাকে, সকালবেলা, শীতের সকালে, মাঘ মাসের শীতে উঠে যদি তুমি ওই জগের মধ্যে বা বালতির মধ্যে হাত দাও, মনে হয় যে হাতটা যেন কেটে যাচ্ছে, এত ঠান্ডা, মনে হয় যে হাতটা যেন কেটে যাচ্ছে। তো এই যে একটা অনুভূতি, এটাকে বলা হয় কোল্ড বাইটিং ওয়াটার, মানে এত কোল্ড যে মনে হয় দেহে কামড় দিচ্ছে। তো এই যে চ্যানেলটা আটলান্টিকের, এটার পানিও কোল্ড বাইটিং ওয়াটার, হিম শীতল, কামড় দেয়া ঠান্ডা পানি। দা উইন্ডস, সমুদ্রের বাতাস, দা ওয়েভস, এখানকার ঢেউ, অ্যান্ড টাইডস, এবং এখানকার স্রোত, ঢেউ, ওয়েভ, স্রোত, সবকিছু ডাজেন্ট মেক থিংস ইজিয়ার, এটা এই জার্নিটাকে, সাঁতারটাকে সহজ করে তোলে না। মানে ঠান্ডা পানি, বাতাস, ওয়েভস মানে বড় বড় ঢেউ, টাইড, স্রোত, এইগুলা এই ইংলিশ চ্যানেল সাঁতারটাকে কঠিন করে তোলে। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, অনিশ্চিত আবহাওয়া। আনপ্রেডিক্টেবল মানে কি, অনিশ্চিত, যা বলা যায় না। তুমি ভালো দেখে নামছো, এখন এটা 12 থেকে 13 ঘন্টা লাগে, ঠিক আছে, কেউ আবার 11.5 ঘন্টায় করতে পারে। তো এই 12-13 ঘন্টার মধ্যে যে এর পানির স্রোত বাড়বে না, ঝড় আসবে না, ঢেউ বাড়বে না, এর কোনো নিশ্চয়তা নাই, বাতাস বাড়বে না, সব একরকম ভালো আবহাওয়া পাবে, এর কোনো নিশ্চয়তা নাই। তো এই আটলান্টিকের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। তো দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস ফর দ্য ওয়ার্স, সবচেয়ে বাজে রূপ ধারণ করে আফটার এ সুইমার জাম্পস ইন, একজন সাঁতারু ঝাঁপ দেওয়ার পরে। একজন সাঁতারু ঝাঁপ দেওয়ার পরে যখনই কোনো, দেখো এটা মানে প্রচলিত আছে যে এই আটলান্টিকে, এই ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতরে যাওয়া ইংলিশ চ্যানেলে যখন কেউ ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার আগ পর্যন্ত একবারে সুন্দর পারফেক্ট আবহাওয়া। বাট যে, এটা প্রচলিত আছে, যেই একজন সাঁতারু ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার পরপরই আবহাওয়া এত বিরূপ আকার ধারণ করে, এত বাজে আবহাওয়া হয় যে কল্পনা করতে পারবা না। ঠিক আছে, তো এটা চেঞ্জেস ফর দ্য ওয়ার্স, সবচেয়ে নিকৃষ্ট রূপে পরিবর্তিত হয় আফটার এ সুইমার জাম্পস ইন, একজন সাঁতারু ঝাঁপ দেওয়ার পরে। তো ইট হ্যাজ নেভার টু মাই নলেজ, আমার জানা মতে এটা কখনোই চেঞ্জড ফর দ্য বেটার ফর এনিওন ইয়েট, ভালোভাবে কারোর জন্য পরিবর্তন হয়নি। দুজন বলতেছে যে ইট হ্যাজ নেভার চেঞ্জড ফর দ্য বেটার,
ফর এনিওন ইয়েট, আজ পর্যন্ত কারো জন্য যে সে নামার পরে আবহাওয়াটা আরো ভালো হয়েছে আগের চেয়ে, এটা কোনোদিনই হয় নাই, বরঞ্চ সবসময় খারাপ হতে থাকে। তো অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা, তোমার দম অ্যান্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, এবং দীর্ঘ দূরত্বে সাঁতারের চর্চা থাকার পাশাপাশি, দেখো অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা, স্ট্যামিনা মানে দম, তুমি কতক্ষণ মানে সাঁতারটা চালা যেতে পারবে, এন্ড প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, লং ডিস্টেন্স সুইমিং মানে দীর্ঘ দূরত্বের সাঁতারের চর্চা এবং স্ট্যামিনা থাকার পাশাপাশি, একজন ব্যক্তির মাস্ট হ্যাভ গ্রিট, গ্রিট থাকতে হবে। গ্রিট কি জানো? খিচ খেয়ে থাকা। তো তোমার শুধু প্র্যাকটিস, এনার্জি, স্ট্যামিনা থাকলেই হবে না, ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিট, একজনকে অবশ্যই খিচ খেয়ে থাকার অভ্যাস থাকতে হবে একজন ব্যক্তির, খিচ খেয়ে থাকা, গ্রিট। ডিটারমিনেশন, এরপরে কি? ডিটারমিনেশন লাগবে, দৃঢ় সংকল্প লাগবে, উইলিংনেস লাগবে যে আমি এটা করবই, এন্ড কারেজ, এবং সাহস লাগবে, টু সাবডিউ দ্য চ্যানেল, এই চ্যানেলকে দমানোর, এবং এই চ্যানেলকে দমানোর জন্য কি লাগবে? সাহস লাগবে। তো ওয়েদার, আবহাওয়া, এন্ড ইল লাক, এবং মন্দ ভাগ্য, হ্যাভ কনস্পায়ার্ড, ষড়যন্ত্র করেছে, এন্ড জয়েন হ্যান্ডস, এবং হাত মিলিয়েছে, মেনি এ টাইম, বহুবার, টু ডিফিট চ্যানেল সুইমার্স, এই চ্যানেলের সুইমারদের ডিফিট, পরাজিত করার জন্য। তো তুমি যখন সাঁতার কাটতে নামবা, তোমার যে মন্দ ভাগ্য আর এইখানকার আটলান্টিকের ওয়েদার, মনে হবে দুইটা যেন হাত মিলাইছে, আটলান্টিকের আবহাওয়া আর তোমার ব্যাড লাক, মনে হবে যে এরা দুইজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। যেই তুমি লাভ দিবা দেখবা আবহাওয়া খারাপ হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। তো তখন মনে হবে যে এরা ষড়যন্ত্র করতেছে আমার বিরুদ্ধে, আমাকে এবং চ্যানেলের সুইমারদেরকে ডিফিট, পরাজিত করার জন্য। তো দে হ্যাড ডিফিটেড মি নো লেস দেন 5 টাইমস, এবং এরা আমাকে 5বারের একবার কমও পরাজিত করে নাই, 5বারই আমারে পরাজিত করেছে। দেখো, দে হ্যাড ডিফিটেড মি, তো এই যে আমার মন্দ ভাগ্য এবং এখানকার যে আবহাওয়া, দে হ্যাড ডিফিটেড মি, তারা আমাকে পরাজিত করেছে, নো লেস দেন 5 টাইমস, 5বারের একবারও কম না, তারা আমাকে পরাজিত করেছে 5বারের একবারও কম না। এরপরে দা ফাইনাল শট, ফাইনাল শট। তো অন দ্য মর্নিং অফ 9 সেপ্টেম্বর 1961, 1961 সালের 9 সেপ্টেম্বর সকালবেলায়, ফাইনাল শট মানে যে বারো বিজয়ী হয়, আফটার ফিনিশিং মাই সুইম, আমার সাঁতার শেষ করার পরে, আই হ্যাড গন টু বেড, আমি বিছানায় গেলাম। 9 সেপ্টেম্বর ও হচ্ছে পঞ্চমতম বার, 9 সেপ্টেম্বর যে ট্রাই করে, এটা হচ্ছে ফিফথ টাইম, ফিফথ, এটা হচ্ছে ওর পঞ্চম বার, ঠিক আছে, ফিফথ টাইম। ও পঞ্চমবার যে ব্যর্থ হয়, ওইটা তারিখ ছিল হচ্ছে যে 9 সেপ্টেম্বর। তো আফটার ফিনিশিং মাই সুইম, আমার সুইম সাঁতার কাটার পরে, আমার সুইম শেষ করার পরে, ফিনিশ করার পরে, আই হ্যাড গন টু বেড, সুইম মানে সাঁতার কাটা, সাঁতার শেষ করার পরে আই হ্যাভ গন টু বেড, আমি বিছানায় গেলাম। তখন দা বিবিসি টিভি ক্যামেরাম্যান, বিবিসি টিভির একজন সাংবাদিক ক্যামেরাম্যান ছিলেন সাথে, ফিল্ম মি ইন মাই বেড, আমার বেডেই আমাকে আমার ভিডিও করতে লাগলো। তো অল দ্য ভেরি টায়ার্ড, যদিও আমি খুবই ক্লান্ত ছিলাম, আফটার সুইমিং ফর 11 আওয়ার্স এন্ড 40 মিনিট, 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পর আমি খুবই ক্লান্ত ছিলাম, এতটা ক্লান্ত ছিলাম আমি, তারপরেও আই কুডন্ট ফল অ্যাসলিপ, তারপরে আমি ঘুমাইতে পারতেছিলাম না, আমার চোখে ঘুম আসতেছিল না। দা থট, যে চিন্তাটা, এটা হচ্ছে পঞ্চমবার যখন ও ব্যর্থ হয় ওয়ার্ল্ড রেকর্ড করতে, আর 11 ঘন্টা 48 মিনিট লাগে, কিন্তু তারপরে ও সফল হতে পারে না, কারণ এর চেয়ে কম সময়ে করতে হবে। তো ও এত ক্লান্ত, তারপর এর ব্যর্থতার কারণে আর ঘুম আসতেছে না, যে আমি এত ক্লান্ত কিন্তু আই কুডন্ট ফল অ্যাসলিপ, আমি ঘুমাতে পারছিলাম না। দ্য থট দ্যাট আই হ্যাড ওয়ান্স এগেইন ফেইল্ড মাই কান্ট্রি, যে চিন্তাটা তার মাথায় আসতেছিল সেটা হচ্ছে যে আমি আবার আমার দেশকে ব্যর্থ করেছি। আমি আবার, দেখো, আই হ্যাড ওয়ান্স এগেইন ফেইল্ড মাই কান্ট্রি, আমি আবার আমার দেশকে ব্যর্থ করেছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, বন্ধুদেরকে ব্যর্থ করেছি, ফ্যান্স, আমার ভক্তদেরকে ব্যর্থ করেছি, এই চিন্তাগুলা ওয়াজ ডিস্টার্বিং মি, আমাকে বারবার ডিস্টার্ব করতেছিল, তাই আমি ঘুমাতে পারছিলাম না। তো আফটার অনলি 4 আওয়ার স্লিপ, মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে, দা ফলোইং নাইট, পরের দিন রাত্রে, আই ডিসাইডেড টু ট্রাই এগেন, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবার সাঁতার কাটবো। পঞ্চমবার ব্যর্থ হওয়ার পরে ও চিন্তা ভাবনা করে ফেলে, সিদ্ধান্ত নেয় যে ও আবার সাঁতার কাটবে। ফর দ্য 6th টাইম, এবার আমি 6ষ্ঠবার চেষ্টা করব। তো আই হ্যাড ফিক্সড মাই টেন্টেটিভ ডেট, তো আমি আবার একটা ডেট ফিক্স করলাম, টেন্টেটিভ ডেট, সুবিধাজনক একটা তারিখ, টেন্টেটিভ মানে সুবিধাজনক, ডেট মানে তারিখ, তা আমি আবার একটা সুবিধাজনক তারিখ ঠিক করলাম, এবং এটা ফর সেপ্টেম্বর 20, এটা ছিল সেপ্টেম্বরের 20 তারিখ। অন দ্যাট ডে, ওই দিনে, আই টুক দ্য ফেরি টু ক্যালাইস,
ওই দিন আমি ফেরিতে করে ক্যালাইসে চলে গেলাম। ক্যালাইস হচ্ছে ফ্রান্সের ওই পয়েন্টটা যেখান থেকে শুরু করে। ক্যালাইস হচ্ছে ফ্রান্সের ওই পয়েন্টটা যেখান থেকে শুরু করে, ঠিক আছে, সাঁতারটা। তো সে একটা সুবিধা যে 5 বার, পঞ্চমতম বার যখন ফেল হয়, পঞ্চমবার ফেল করার পরে সে সিদ্ধান্ত নেয় আমি আবার চেষ্টা করব। তো এখন সি সিক মানে সমুদ্রে পানিতে নামার পর বা সমুদ্রের মাঝখানে যাওয়ার পর অনেকের অনেক ধরনের দুর্বলতা কাজ করে। কারো বমি আসে, কারো মাথা ঘুরায়, কেউ টাইম সেন্স, ডিস্টেন্স, দিক নির্দেশনা, পূব পশ্চিম উত্তর দক্ষিণ খেয়াল হারায় ফেলে, অনেক ধরনের সমস্যা হয়। সি সিকনেস বলে এটাকে। তো আই গেট সি সিক ইন দা ফেরি, তো ফেরিতে আমি সি সিক হয়ে পড়তেছিলাম এবার। অ্যান্ড অলসো ডিউরিং সুইমিং, এবং সাঁতারের সময়ও, ইফ দেয়ার আর ব্রেকার্স অর ওয়েভ, সাঁতারের সময় যদি ব্রেকার, ব্রেকার মানে বড় বড় ঢেউ, আছড়ে পড়া ঢেউ, এবং ওয়েভস এবং স্রোত আমি যদি পাই, এই চিন্তায় আমি সিসিক হয়ে যাচ্ছিলাম যে আমি যে আবার চেষ্টা করব ষষ্ঠবার, আমি যদি ঢেউ বেড়ে যায়, ব্রেকার বড় বড় আছড়ে পড়া ঢেউ এসে পড়ে আমার গায়ে তখন। তো এইবার একটা কথা বলে ব্রোজেন যে দিস সি সিকনেস, এই সামুদ্রিক দুর্বলতাই ওয়াজ দ্য মেইন কজ অফ মাই ফেইলার, এইটাই ছিল আমার ব্যর্থতার মূল কারণ। টু সেট এ ওয়ার্ল্ড রেকর্ড, একটা ওয়ার্ল্ড রেকর্ড করার, 1 সেপ্টেম্বর 8, 9 অর ইভেন ইন 1960। তা আমি যে সেপ্টেম্বরের 8 তারিখে 9 তারিখে চেষ্টা করি, 1960 সালে চেষ্টা করছি, তো এই সময়ে ওয়ার্ল্ড রেকর্ড করার ক্ষেত্রে আমি যে ব্যর্থ হই, দ্য মেইন কজ অফ মাই ফেলার, আমার ব্যর্থতার মূল কারণ ছিল সি সিকনেস, সামুদ্রিক দুর্বলতা। তো এমসিকিউ তে যদি আসে যে হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ ব্রোজেনস ফেইলার, ব্রোজেন ফেইলারের মেইন কজ কি ছিল, তাহলে মেইন কজ কি ছিল? সি সিকনেস। কি ছিল ভাইয়া? সি সিকনেস, সামুদ্রিক দুর্বলতা। সমুদ্রের পানি দেখলে অনেকের আনকমফোর্টেবল, বমি আসা সহ মাথা ঘোরা, এনার্জি চলে যাওয়া, অবশ লাগা, এই ধরনের প্রবলেম হয়। তো দ্য নাইট রেস্ট এট দ্য কেপ গ্রিজনেস হোটেল, তো আমি ওই নাইট রেস্ট করেছিলাম ক্যাপ গ্রিজনেস হোটেলে, ডিড মি ইমেন্স গুড, তো ওই হোটেলটাতে থেকে আমার বেশ ভালো লাগছিল। ইমেন্স গুড, ইমেন্স গুড মানে ব্যাপক ভালো লাগে। ওই হোটেলটা ভালো ছিল, এখানে ঘুমায় তার ব্যাপক ভালো লাগে। তো আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমার মনে হলো যে আমি বিশ্বের সবচেয়ে উঁচুতে আছি। হ্যাঁ। তো দ্য ওয়েদার 1 সেপ্টেম্বর 21 ওয়াজ নিয়ার পারফেক্ট, তো আমি যেদিন সাঁতারে নামবো 21 সেপ্টেম্বর, ওই দিনের আবহাওয়া ছিল নিয়ার পারফেক্ট, প্রায় পারফেক্ট। তো আই জাম্পড ইনটু দ্য ওয়াটার উইদিন 12 ডেজ অফ মাই ফিফথ সুইম, তো আমি পানিতে ঝাঁপ মারলাম আমার পঞ্চমবার সাঁতারের 12 দিনের মধ্যে। তো এটাই এটা ওয়ার্ল্ড রেকর্ড। এর আগে কোনো মানুষ, ধরো একবার তুমি ব্যর্থ হয়েছো, তুমি আজকে চেষ্টা করছো, আজকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তো এরপর মানুষ আবার 4 মাস 6 মাস সময় নেয়, সময় নিয়ে তারপর আবার ট্রাই করে। তুমি আজকে করেছো, সাঁতারের চেষ্টা করছো, চ্যানেল, ইংলিশ চ্যানেল, সাঁতার শেষ করতে পারো না বা ওয়ার্ল্ড রেকর্ড হয় নাই, তো মানুষ ব্রেক নেয় 3 মাস 6 মাস 1 বছর ব্রেক নিয়ে এরপর আবার আসে। তো ব্রোজেন কি করছে? পঞ্চমবার ব্যর্থ হয়েছে সেপ্টেম্বরের 8 বা 9 তারিখে, তার 12 দিনের মাথায় আবার সে ঝাঁপ মারছে। তো এটা নিজেই একটা ওয়ার্ল্ড রেকর্ড। তো এই রেকর্ড ইন ইটসেলফ, এটা নিজেই ছিল একটা রেকর্ড। কারণ তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো, মানে এত কম সময়, তুমি এইচএসসি যদি একবার দাও, পরে যদি আবার ইমপ্রুভমেন্ট দিতে চাও, মাঝখানে গ্যাপ 1 বছর, তাই না? এই যে একটা গ্যাপ, তো একটা মানুষ ইংলিশ চ্যানেল সাঁতারে ব্যর্থ হইলে গ্যাপ নিয়ে আবার দেয়, কিন্তু সে মাত্র 12 দিনের মাথায়। তো আফটার সেইং এ লিটল প্রেয়ার, অল্প কিছুক্ষণ প্রেয়ার, প্রার্থনা করার পরে, আস্কিং গড, সৃষ্টিকর্তারে সে প্রার্থনায় জিজ্ঞেস করতেছিল টু গিভ মি এ গুড ওয়েদার, গড আমাকে একটা ভালো আবহাওয়া দিয়েন অল থ্রু, পুরোটা পথ জুড়ে, এন্ড টু ক্রাউন মি উইথ সাকসেস, এবং আমাকে সফলতার মুকুটটা পরায়েন। অল থ্রু মানে পুরোটা জুড়ে, অল থ্রু মানে পুরো চ্যানেলে আমি যে 34 কিলোমিটার সাঁতরে যাবো, আমাকে একটা ভালো আবহাওয়া দিয়েন, এন্ড টু ক্রাউন মি উইথ সাকসেস, এবং আমাকে সফলতার মুকুটটা পরায়েন। ক্রাউন মি, মুকুট পরানো, উইথ সাকসেস, সফলতার মুকুট। So nearly the whole of Cape Grisnez village had turned out to wish me luck. তো বলতে গেলে ক্যাপ গ্রিজনেস গ্রামের সমস্ত মানুষ টার্নড আউট, ঘুরে এসেছিল, মানে সবাই চলে এসেছিল টু উইশ মি গুড লাক, আমাকে গুড লাক জানানোর জন্য। এন্ড সি মি, এবং তারা আমাকে দেখলো এন্টার দ্য ওয়াটার, পানিতে প্রবেশ করতে, ফর দা 6th টাইম, ষষ্ঠবারের মতো। তো তারা ক্যাপ গ্রিজনেস ভিলেজের মানুষজন এই নিয়ে আমাকে ষষ্ঠবার পানিতে ঝাঁপ দিতে দেখলো, এবং তারা আমাকে গুড লাক জানাতে এসেছিল, বলতে গেলে গ্রামের সবাই। তো প্লানজ এন্ড আফটার, পানিতে নিমজ্জিত হওয়া এবং তার পরের ঘটনাবলী।
প্লাঞ্জ মানে নিমজ্জিত হওয়া, মানে পানিতে নেমে গেছি আমি, ঝাঁপ দিয়ে ফেলছি, হ্যাঁ, প্লাঞ্জ এন্ড আফটার। তো পানিতে নিমজ্জিত হওয়া এবং তারপরে ঘটনাগুলো বলতেছে ব্রোজেন এই অংশে। তো ওয়ান্স ইন ওয়াটার, একবার যখন আপনি আটলান্টিকের পানিতে নেমে যাবেন, ইউ গেট অবলিভিয়াস, আপনি পুরোপুরি দ্বিধাগ্রস্ত, অস্পষ্ট হয়ে যাবেন, অফ টাইম, সময়ের ব্যাপারে, ডিস্টেন্স, দূরত্বের ব্যাপারে, আর ডিরেকশন এবং দিকের ব্যাপারে। যখন একবার কেউ আটলান্টিকে নামে, সময় কয়টা বাজে, কতক্ষণ নামছি, আর কতক্ষণ লাগবে, কিচ্ছু দিশা থাকে না। 2 নাম্বার ডিস্টেন্স, কতটুকু দূরত্ব আসছি আর কতটুকু দূরত্ব যেতে হবে, কারো হুঁশ থাকে না। তৃতীয়ত ডিরেকশন, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, আমার যাওয়ার কথা কোন দিক, আমি যাওয়ার কথা উত্তরে, আমি চলে গেছি দক্ষিণে, কারণ স্রোত, দিশা থাকে না। তো একবার পানিতে নামলে টাইম, ডিস্টেন্স, ডিরেকশন কোনো ঠিক থাকে না। এই কারণে মোটর বোট প্রয়োজন হয়। মোটর বোট হচ্ছে তাদেরকে দিক দেখায় দেয় যে এই সোজা আসবেন। তো দা অনলি থট, একমাত্র থট, চিন্তা, থিঙ্কের ভিতু থট, একমাত্র চিন্তা, হুইচ কেপ্ট মি ওয়ারিড, যেটা আমাকে বারবার দুশ্চিন্তাগ্রস্ত করে দিচ্ছিল, ওয়াজ দ্যাট, সেটা হচ্ছে আই মাস্ট মেক ইট, আমাকে অবশ্যই এবার করতে হবে অল রেকর্ড, অ্যান্ড দ্যাট আই মাস্ট গেট গুড ওয়েদার অল দা ওয়ে, এবং আমাকে পুরো পথটা জুড়ে ভালো একটা আবহাওয়া পেতে হবে। তো একটা চিন্তাই তার মাথায় ঘুরতেছিল যে আমাকে এই কাজটা এবার করতেই হবে এবং আমাকে একটা ভালো ওয়েদার পেতে হবে পুরোটা পথ জুড়ে। দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম, সাঁতারের দ্বিতীয় অংশটা, ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, সবসময় খুবই কঠিন। সাঁতারের সেকেন্ড হাফটা সবসময় ডিফিকাল্ট। অ্যান্ড ইভেন, দেখো অ্যান্ড এমনকি, ইফ ইভেন লিটিল ওয়েভস ডেভেলপ, হালকা ঢেউ যদি বেড়ে যায়, শোনো, তুমি একটা 6 ঘন্টা পরে বিরতি নিতে পারবা, ঠিক আছে, কারণ কিছু খেতে পারবা, বিরতিতে তোমাকে 10 মিনিট খেতে সময় দেওয়া হবে, খেয়ে আবার সাথে সাথে পানিতে নামতে হবে। তো সে ভাবতেছে যে আমি যে সেকেন্ড হাফটা, এটা তো আরো কঠিন। আর ইফ ইভেন লিটল ওয়েভস ডেভেলপ, সামান্য পরিমাণ ঢেউ বা স্রোত যদি বেড়ে যায়, ইট স্যাপস দ্য এবিং এনার্জি, এটা এই এবিং মানে হ্রাসমান, কমতে থাকা এনার্জিটাকেও স্যাপস, চিপড়ায় নেয়। লেবু চিপড়ানো দেখেছো, এটাকে স্যাপস বলে, মানে লেবু চিপড়ানো, নিংড়ানো, হ্যাঁ। তো যদি ঢেউয়ের পরিমাণ 0.1ও বেড়ে যায়, তাহলে এটা দেহের মধ্যে, সাঁতারুদের বডিতে যে শক্তি, সেটাকে চুষে নেয়। কমতে থাকা শক্তি, এবিং এনার্জি, কমতে থাকা শক্তি, শক্তি তো কমতেই আছে, যে যত টাইম যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, শক্তি কমতেছে। তো এই কমতে থাকা শক্তিরও চুষে নেয় ঢেউ। তো ইট স্যাপস দ্য এবিং এনার্জি অফ দ্য সুইমার্স অল দ্য মোর, তো এটা সমস্ত সাঁতারুদের তখন শক্তি চুষে নেয়। টেকিং এ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইম, আমি আমার পূর্বের সাঁতার থেকে একটা লেসন শিখেছিলাম, যে আই কেপ্ট মাই স্পিড, আমি আমার স্পিডটা রেখেছিলাম অ্যাট এ স্টেডি পেস, একটা স্থির গতিতে। দেখো, প্রিভিয়াস সুইম, পূর্ববর্তী সাঁতার থেকে আমি শিখেছিলাম, শিখে আমি কি করছিলাম, আই কেপ্ট মাই স্পিড, আমি আমার স্পিডটাকে রেখেছিলাম স্টেডি পেস, একটা স্থির গতিতে। যেমন আমি এখন লাফ দিছি, তো লাফ দিয়ে প্রথম 2 ঘন্টা 20 কিলোমিটার স্পিডে, ঠিক আছে, তারপরে আর এনার্জি নাই, তারপরে 5 কিলোমিটার স্পিডে, তারপর আবার বিরতিতে খাইলাম, খাওয়ার পর আবার 15 কিলোমিটার স্পিডে। তো এইটারে স্টেডি পেস বলে না। স্টেডি পেস হচ্ছে যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি 5 কিলোমিটার বা 3 কিলোমিটার গতিতে আগাবো ঘন্টায়, শুরু থেকে, মানে আমি নেমে একদম শেষ করা পর্যন্ত 3 ঘন্টা, মানে 3 কিলোমিটার স্পিড মেনটেন করবো। আমি শুরু থেকে শেষ পর্যন্ত 5 কিলোমিটার স্পিড মেনটেন করবো। একবার প্রথমে 30, তারপরে এনার্জি নাই, একবারে 5-এ নামে আসে, এরকম না, পুরোটা জুড়ে আমি একটা স্টেডি পেস, স্থির গতি মেনটেন করব। ফর আই নিউ, কারণ আমি জানতাম যে আই উড নিড এভরি আউন্স অফ মাই এনার্জি, কারণ আমি জানতাম আমার এনার্জির প্রত্যেক আউন্স, প্রত্যেক বিন্দু আমার প্রয়োজন হবে টুয়ার্ডস দ্য ক্লোজ, আমি যত কাছাকাছির দিকে যাব। তা আমি জানতাম যে আমি যত তীরের কাছাকাছি যাব, তত আমার প্রত্যেক আউন্স অফ এনার্জির প্রয়োজন হবে। আউন্স হচ্ছে শক্তি মাপার একক। তা আই ফেল্ট হাংরি, আমি ক্ষুধার্ত অনুভব করতেছিলাম, এন্ড ফ্যামিশড, এবং আমার বিবর্ণ লাগতেছিল, আমি ক্ষুধার্ত ছিলাম, ফ্যামিশড, বিবর্ণ ছিলাম, এন্ড শাউটেড ফর মাই ম্যানেজার, এবং আমি আমার ম্যানেজারের জন্য চিল্লাচ্ছিলাম যে ম্যানেজার কই, ম্যানেজার কই। তো ইন রিপ্লাই, এটার প্রতি উত্তরে, আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হলো, দ্যাট যে
আই কুড নট অ্যাফোর্ড টু ওয়েস্ট 10 মিনিটস, যে আমি 10 মিনিট সময় অ্যাফোর্ড করতে পারবো না, মানে 10 মিনিট সময় নষ্ট করার মতো সময় আমার নাই। ইন হ্যাভিং দ্য ফিড, খেতে গিয়ে, মানে খেতে যে 10 মিনিট সময় নষ্ট করার মতো সময় আসলে নাই। তো ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড, আমাকে যদি রেকর্ডটা ভাঙতে হয়, তাহলে আই মাস্ট সুইম অন উইথ অল মাই মাইট, তাহলে আমাকে আমার পুরো শক্তি দিয়ে সাঁতার কাটতে হবে, পুরো শক্তি দিয়ে। বাট আই রিফিউজড, কিন্তু আমি প্রত্যাখ্যান করলাম। আমি বললাম না, আমার খাইতে হবে, খাইতে গেলে তোমার 10 মিনিট দেরি হবে। তো 10 মিনিটের কারণে তোমার ওয়ার্ল্ড রেকর্ড মিস হয়ে যেতে পারে, 10 মিনিটের কারণে তোমার ওয়ার্ল্ড রেকর্ডটা মিস হয়ে যেতে পারে। তো ও বলতেছে যে আমারে যখন বলে যে ব্রোজেন তোমার হাতে কিন্তু 10 মিনিট নাই, তখন আমি বললাম না না, আই রিফিউজ, আমি প্রত্যাখ্যান করলাম, আমি খাবোই, আমার ক্ষুধা লাগছে। তখন আমি ম্যানেজারের কথা না শুনে আমি থামি এবং আমি 10 মিনিটের ব্রেক নিয়ে আমি খাওয়া দাওয়া করি। তো ব্রোজেন এখন এসে বলতেছে পরবর্তীতে যে আই এম সরি নাও ফর ইট, আমার এখন এটার জন্য দুঃখ হয় যে কেন আমি ব্রেকটা নিছিলাম, যদি না নিতাম। তো আই এম সরি নাও ফর ইট, এখন আমার এটার জন্য দুঃখ হয়। ফর ইফ আই হ্যাড গন অন, আমি যদি চালিয়ে যেতাম, তো আই মাইট হ্যাভ ফিনিশ দ্য হোল সুইম ইন লেস দেন 10 আওয়ার্স, আমি যদি চালিয়ে যেতাম না খেয়ে, ব্রেকটা না নিয়ে আমি যদি চালিয়ে যেতাম, তাহলে আই মাইট হ্যাভ ফিনিশ দ্য হোল সুইম, আমি পুরো সাঁতারটা শেষ করতে পারতাম ইন লেস দেন 10 আওয়ার্স এন্ড 15 মিনিটস, 10 ঘন্টা 15 মিনিটেরও কম সময়ে আমি তাহলে সাঁতারটা শেষ করতে পারতাম যদি আমি না খাইতাম। ক্রিয়েটিং এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফ্রম বোথ সাইডস, এবং এটা হতো দুই সাইড থেকেই একটা নতুন বিশ্ব রেকর্ড, মানে ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতারে যাও আর ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসো, দুই দিক থেকেই এটা হয়তো একটা নতুন বিশ্ব রেকর্ড। এত কম সময়ে কেউ সাঁতার কাটতে পারে নাই, ঠিক আছে। যদি সে ব্রেকটা না নিত, সে ওয়ার্ল্ড রেকর্ড করছে কিন্তু আরো ওয়ার্ল্ড রেকর্ড হইতো, ঠিক আছে, যদি ওই 10 মিনিট সে না খাইতো। তো লাস্ট এফোর্ট, শেষ চেষ্টা, লাস্ট এফোর্ট। আফটার দ্য ফিট, খাওয়া দাওয়ার পরে আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রক। আচ্ছা, এই যে টিথ ইনটু স্ট্রকস, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। টিথ ইনটু স্ট্রকস মানে শক্তি ফিরে পাওয়া, এনার্জি ফিরে পাওয়া, উদ্যম ফিরে আসা, উদ্যম ফিরে আসা। আফটার দ্য ফিট, খাওয়ার পরে আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রক, আমি আমার এনার্জিটা ফিরে পেলাম, শক্তি ফিরে পেলাম। তো আই ওয়াজ স্কুইজিং মাই বডি, স্কুইজ মানে চিপড়ানো, আমি আমার বডিরে চিপড়াচ্ছিলাম, মোচড়াচ্ছিলাম। ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি, শেষ বিন্দু শক্তির জন্য। আই কুড গেট আউট অফ ইট, যা আমি এটার থেকে বের করতে পারি। তা আমি আমার স্কুইজ মানে মোচড়ানো, কাপড় মানে ধোয়ার পরে মানুষ যে কাপড় মোচড়ায় না পানিটা আলাদা করার জন্য, কাপড় মোচড়ানো নাড়ার আগে, কাপড় নাড়ার আগে, তো ওরকম। আই ওয়াজ স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি আই কুড গেট আউট অফ ইট, আমার বডি থেকে লাস্ট এনার্জিটা পর্যন্ত আমি মোচড়ায় বের করতেছিলাম। অ্যান্ড এজ ডন, এবং এগিয়ে যাচ্ছিলাম ইঞ্চ বাই ইঞ্চ, ইঞ্চি ইঞ্চি করে। দ্য পিপল, লোকজন, ইন দ্য মোটর বোটে ওয়ার চিয়ারিং মি, তারা আমাকে চিয়ার আপ করতেছিল, উল্লাস করতেছিল, কারণ তারা জানে যে আমি এখন ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছি। তো তারা আমাকে চিয়ার আপ করতেছিল, চিয়ারিং মি, তারা আমাকে উৎফুল্ল করতেছিল, চিয়ার আপ করতেছিল। আই স দ্য ফ্ল্যাশ অন কেন্ট শোর, অন দ্য কেন্ট শোর, তখন আই স দ্য ফ্ল্যাশ, আমি আলো দেখতে পারলাম, অন দ্য কেন্ট শোর, কেন্ট উপকূলে, ভেরি ক্লিয়ারলি, খুবই স্পষ্ট ভাবে। তাই রিয়েলাইজ, তখন আমরা বুঝতে পারলাম যে আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি খুবই নিকটে, আমি খুবই নিকটে, তখন আমি বুঝতে পারি। তাই কুড সি দা রেকর্ড, তখন আমি রেকর্ডটা দেখতে পারতেছিলাম, তখন আমার চোখের সামনে আমি ওয়ার্ল্ড রেকর্ড দেখতে পারতেছিলাম। লাইক দা প্রোভার্বিয়াল ক্যারট, প্রবাদের গাজরের মতো। আচ্ছা, এখন এই প্রবাদের গাজর কি, এটা একটা জিনিস তোমাদেরকে একটু বুঝতে হবে। ব্রোজেন বলতেছে যে যখন আমি কাছাকাছি আসলাম তখন আমি কেমন জানি চোখের সামনে বিশ্ব রেকর্ড দেখতে পারতেছিলাম প্রবাদের গাজরের মতো। প্রবাদের গাজর কি? মরুভূমির দেশগুলোতে, বিশেষ করে মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশগুলোতে, তো উট, ঘোড়া, তো এই উট এরা হাঁটতে চায় না মরুভূমি দিয়ে, ঘোড়া দৌড়াতে চায় না মরুভূমি দিয়ে। তখন এই উটের মুখের সামনে, এই প্রাণীদের মুখের সামনে একটা গাজর বেঁধে দেয়, মুখের সামনে একটু ডিস্টেন্সে একটা গাজর বেঁধে দেয় মুখের সামনে। আবার কেউ গাজর ধরেও রাখে হাত দিয়ে সামনে। তো ওই উটটা ভাবে যে আমি আরেকটু আগালে ওই গাজরটা আমি খেতে পারবো, আরেকটু আগাইলে আমি এই গাজরটা খেতে পারবো, আরেকটু জোরে গেলে আমি এই গাজরটা খেতে পারবো, ঠিক আছে।
তো ওই গাজরের লোভে ওই উটটা সামনের দিকে আগাইতে থাকে। জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? মানে ওর মুখের সামনে একটা গাজর ধরে রাখে। তো এইটাকে বলে প্রোভার্বিয়াল ক্যারট। শুনতেছো? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ভাই? পুরা ক্লিয়ার? জি ভাই। জি স্যার। ওই প্রোভার্বের গাজরের মতো। তো আমি ওই রেকর্ডটা দেখতে পারতেছিলাম এরকম প্রবাদের গাজরের মতো ড্যাংলিং, যেটা দুলতেছিল, অল রেকর্ডটা দুলতেছিল বিফোর মাই সোলেন আইজ, আমার নিভু নিভু চোখের সামনে। সোলেন, সোলেন মানে নিভু নিভু, আইজ মানে চোখ। তো এটা নিভু নিভু বুঝো, মানে তুমি জাস্ট চিন্তা করো ভাই, 10 ঘন্টা 11 ঘন্টা তুমি যদি আটলান্টিকে সাঁতার কাটো, তোমার চোখ কি তাকানোর মতো অবস্থায় থাকে? চোখ চেয়ে চাওয়া যায়, পুরোটা চোখটা খুলে নিভু নিভু হয়ে যায়। তো বিফোর মাই সোলেন আইজ, আমার নিভু নিভু চোখের সামনে ওটা দুলতেছিল। তো আই কেপ্ট পুলিং মাইসেলফ অন, আমি নিজেকে চাপ দিয়েই যাচ্ছিলাম। আই কেপ্ট পুলিং মাইসেলফ অন, আমি নিজেকে চাপ দিয়ে যাচ্ছিলাম। এ লিটিল মোর, আর একটু, জাস্ট এ লিটিল মোর, আর একটু। এরপরে দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, মুহূর্তটা তৈরি হচ্ছিল, মুহূর্তটা তৈরি হচ্ছিল। দেন আই ফেল্ট রকস, তখন আমি আমার পায়ের নিচে অনুভব করি পাথর, যেগুলো ছিল শার্প, খুবই তীক্ষ্ণ, এন্ড ক্রাগি এবং এবড়ো থেবড়ো। তো কুলের দিকে যখন সাঁতার কেটে আসতেছে আসছে, হঠাৎ করে ও পায়ের নিচে পাথর টের পায়, যে আমার পা পাথরে লাগতেছে। পাথরগুলো ছিল শার্প, খুবই ধারালো, এন্ড ক্রাগি এবং এবড়ো থেবড়ো, মানে পাথর যেরকম হয় কক্সবাজার কুয়াকাটাতে তোমরা যেরকম দেখছো। দেন এ বিগ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, তারপর আমার সামনে আমি বিশাল একটা পাথর অ্যাপিয়ার্ড, দৃশ্যমান হলো। বিশাল একটা পাথর দৃশ্যমান হলো। তো বিশাল একটা পাথর কি? কুল বা তীর। তো ওই কুল রে বা তীর রে ওর মনে হচ্ছে যে এটাও মনে হয় বিশাল কোনো পাথর, ঠিক আছে? তো বলতেছে আমি যখন কাছাকাছি চলে আসলাম, পায়ের কাছে যখন পাথর অনুভব করলাম, তখন একটা বড় পাথর আমি কেমন জানি দেখতে পারতেছিলাম। এন্ড দ্যাট ওয়াজ ইট, এবং এটা ছিল দা শোর, ইট অল, এটাই ছিল কুল। এটাই ছিল কুল বা তীর। শোর মানে কুল বা তীর, এটাই। দা টাইম 4:35 AM GMT, তো এটা ছিল সময় 4:35 AM। এটা ছিল সময় কি? 4:35 AM। এই জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচ মিন টাইম যে হিসেবে পৃথিবীর টাইমকে ধরা হয়, জিএমটি গ্রিনিচ মিন টাইম, ভোর 4:35 AM। তো আই হ্যাড ব্রোকেন, সবচেয়ে বেস্ট লাইন এটা ব্রোজেনের লাইফের। আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই 15 মিনিটস, আমি আগের বিশ্ব রেকর্ডটা ভেঙে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছি বাই 15 মিনিটস। তাহলে সে তার আগের প্রতিদ্বন্দ্বীর চেয়ে কয় মিনিট কমে শেষ করছে এটা? 15 মিনিট। কয় মিনিট কমে? 15 মিনিট। ঠিক আছে? বোঝা যাচ্ছে না বুঝতে পারো না ভাইয়া? পুরা ক্লিয়ার নাকি? না কয় মিনিটে সে জিতলো ব্রোজেন, ওয়ার্ল্ড রেকর্ড ভাঙলো? 15 মিনিট আগে জিতছে। 15 মিনিটে, ঠিক আছে? তো আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই 15 মিনিটস। তো আই থ্যাঙ্কড গড ফর ফুলফিলিং মাই লাইফস অ্যাম্বিশন, তো আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম আমার জীবনের অ্যাম্বিশন ফুলফিল করার জন্য। দেন তখন আই রিমেম্বার্ড মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতাকে স্মরণ করেছিলাম, এবং আমি বলেছিলাম আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ করিনি, আমি আমার দেশকে ব্যর্থ করিনি। আচ্ছা, দা লাস্ট হাফ অফ দ্য চ্যানেল সুইম ইজ, আচ্ছা সাঁতারের যে লাস্ট হাফ, দ্বিতীয় অর্ধেক, ইজ, দ্বিতীয় অর্ধেকটা কেমন সাঁতারের? তো লেস চ্যালেঞ্জিং দেন দ্য ফার্স্ট হাফ, প্রথম হাফের চেয়ে কম চ্যালেঞ্জিং। মোর চ্যালেঞ্জিং দেন দ্য ফার্স্ট হাফ, ফার্স্ট হাফের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান, প্রথম অংশের মতোই কঠিন। অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলা। বলো অ্যান্সারটা কি হবে এখানে মাল্টিপল চয়েস এমসিকিউ তে? দ্বিতীয় হাফ কি? একটা বলো, কথা ছিল, অ্যান্সার করো আগে এটা। লাস্ট হাফ অফ দ্য More challenging than the first. দেন দ্য ফার্স্ট হাফ, প্রথম অংশের চেয়ে এটা বেশি কঠিন। সো কারেক্ট অ্যান্সার এটা, মোর চ্যালেঞ্জিং দেন দ্য ফার্স্ট হাফ। ব্রোজেন দাস ওয়েন্ট টু সুইম ইন দ্য ইংলিশ চ্যানেল অন 21 সেপ্টেম্বর 1961, 1961 সালের 21শে সেপ্টেম্বর ইংলিশ চ্যানেল যে সাঁতার কাটে, এটা উইদিন 12 ডেজ অফ ফিফথ সুইম, পঞ্চমবার সাঁতারের 12 দিনের মাথায়, উইদিন এ উইক, এক সপ্তাহের মাথায়, ইমিডিয়েটলি পঞ্চমবার সুইমের সাথে সাথে, আর 11 ঘন্টা 48 মিনিট পরে। বলো সে পঞ্চমবার সাঁতারের কয় দিন পরে? 21 সেপ্টেম্বর 1961, কতক্ষণ পরে তাহলে?
বলো উইদিন 12 ডেজ উইদিন 12 ডেজ উইদিন 12 ডেজ 12 ডেজ 12 days of fifth swim, পঞ্চমবার সাঁতারের মাত্র 15 দিন পর। উইদিন 12 days of fifth swim, পঞ্চমবার সাঁতারের মাত্র 12 দিন পরে। আচ্ছা, হি ফিনিশ দ্য সিক্স সুইম, সে ষষ্ঠবার সাঁতার কাটার শেষ করে। এ লিটল বিট লেস দেন এক্সপেক্টেড, প্রত্যাশার আগে আগে, জাস্ট ওয়ান টাইম, ঠিক সময়ে। 15 minutes after the time set by the channel authority, চ্যানেল অথরিটির ঠিক করা সময়ের 15 মিনিট পরে। আর 15 minutes before the time taken by the previous record holder, পূর্বের রেকর্ড হোল্ডারের লাগা সময়ের 15 মিনিট আগে। তাহলে বলো তো সে ষষ্ঠবার শেষ করে কিভাবে? সঠিক উত্তর কোনটা? 15 মিনিট minutes before the time taken হ্যাঁ, by 15 minutes, correct answer এই নাম্বার 5, 15 minutes before the time taken by the previous record holder, আগের রেকর্ড হোল্ডার যেটা টাইম নিয়েছিল তার 15 মিনিট আগে। ব্রোজেনদার used to suffer from sea sickness, ব্রোজেন কখন সি সিকনেসে ভোগে? when he was in the ferry, when he was in cold water, when there were rocks in front of him, when he felt hungry, কখন সে সি সিকনেস ফিল করে? যখন সে ফেরিতে ছিল। when he was in the ferry, এটা তার বর্ণনায় আছে যে when I was in the ferry I felt sea sickness, তো এটা when he was in the ferry, কারেক্ট অ্যান্সার 4 এর। আচ্ছা, the people of the Cape Grisness came to the shore, ক্যাপ গ্রিজনেস অঞ্চলের মানুষজন কুলে আসছিল। টু, কেন আসছিল? কংগ্রাচুলেট ব্রোজেন, ব্রোজেনকে কংগ্রাচুলেট জানাইতে তার সফলতার জন্য। টু সি অফ ব্রোজেন দাস, ব্রোজেন দাসকে সি অফ করতে, বাই বলতে। ওয়েলকাম ব্রোজেন দাস, টু টেক ফটোজ উইথ হিম, কোনটা বলো তো? পুরো গ্রামবাসী আসছিল কেন? টু সি অফ ব্রোজেন দাস। ব্রোজেন দাস Congrats Bozondas upon his success. না 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 না, এই কংগ্রাচুলেট করতে না, তাকে সি অফ করতে, বিদায় জানাতে। তাকে পুরো ক্যাপ গ্রাজনেস গ্রামের মানুষজন আসে তাকে উইশ গুড লাক জানাইতে এবং তাকে পানিতে নামতে দেখে ষষ্ঠবার। ঠিক আছে, শেষবারের মতো, ষষ্ঠবারের মতো। তো এটা তাকে সি অফ করা বলে। মানুষ এয়ারপোর্টে সি অফ করতে যায়, তারপরে হচ্ছে বন্দরে সি অফ করতে যায়, এই ধরনের। তো টু সি অফ ব্রোজেন দাস, কংগ্রাচুলেট করতে না, কারণ তারা তখন নামতে দেখেছিল পানিতে। তো ওয়ান্স এ সুইমার গেটস ইনটু দ্য চ্যানেল ওয়াটার, যখন একজন সাঁতারু চ্যানেলের পানিতে নামে, হি অর শি ক্যানট কিপ এ ট্র্যাক অফ দ্য টাইম, সে টাইমে ট্র্যাক করতে পারে না, সে সময় ঠিক রাখতে পারে না। হি অর শি ক্যানট কিপ এ ট্র্যাক অফ দ্য ডিরেকশন, সে ডিরেকশন ঠিক রাখতে পারে না। হি অর শি ক্যানট কিপ ট্র্যাক অফ ডিস্টেন্স, সে ডিস্টেন্স ঠিক রাখতে পারে না। আর অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলা। বলো এখানে কোনটা অ্যান্সার? কোনটা এখানে অ্যান্সার? All of the Above the above. এক্স্যাক্টলি, অল অফ দ্য অ্যাবভ। কালকে ক্লাস 8:30 একটা ক্লাস আছে, 100 মার্কসের ক্লাস, একটা এটা ফাইনাল ক্লাস। তো তোমাদের অনেক কিছু শিখতে পারবে এখান থেকে যদি তোমরা জয়েন করো। তো সবাই চেষ্টা করো জয়েন করার, কেমন? ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। লাভ ইউ অল, বাই বাই, আসসালামু আলাইকুম।